ক্লাস নিতে পারলে আমরা হচ্ছে আমাদের এই পরীক্ষার জন্য এই কোর্সটাকে মোটামুটি র্যাপ আপ করে ফেলতে পারবো। তো সেই ক্লাসটা হবে, দোনোটা ক্লাস হবে আমাদের বই থেকে গ্রামার। আমরা যে বইটা পড়েছি এই বই থেকে আমরা গ্রামারের কিছু অংশ সলভ করব, সেখানে নাম্বার থাকবে 20। এই হচ্ছে টোটাল 60 মার্কের আমরা ফাইনাল এক্সাম দিব। তবে আমাদের 15 নাম্বার বাকি থেকে যাবে। অ্যাসাইনমেন্ট আপনারা সবাই জমা দিয়েছেন, তো ক্লাস টেস্ট বাকি রয়ে গিয়েছে। তো আশা করছি আগামী সপ্তাহে বা তারপরের সপ্তাহে আমি একটা ক্লাস টেস্ট নেব। তো সেই ক্ষেত্রে আমার আরো ক্লাস দরকার হচ্ছে 4টা। ঠিক আছে, তা আজকে হচ্ছে নভেম্বরের 5 তারিখ, আশা করি ডিসেম্বরের 5 তারিখ বা 6 তারিখের মধ্যে আমাদের কোর্সটা একবারে ক্লাস টেস্ট সহ কমপ্লিট করা যাবে। ক্লাস টেস্টটা নিব হচ্ছে আমি গুগল ফর্মে। ক্লাস টেস্টটা কিসে নিব? গুগল ফর্মে কোশ্চেন করে আপনাদের দিয়ে দিব, লিংক দিয়ে দিব, সেই লিংক ওপেন করে আপনারা পরীক্ষা দিয়ে সাবমিট করে দিবেন। ঠিক আছে, এই হবে আমাদের ক্লাস টেস্টের ফরম্যাট। 15 নাম্বার আমাদের ক্লাস টেস্টে বাকি রয়ে গিয়েছে। একবার ভেবেছিলাম একটা প্রেজেন্টেশন নেই, পরে মনে হলো যে আসলে 100 স্টুডেন্টের প্রেজেন্টেশন নেওয়াটা মুখের কথা হবে না, পারবো না আসলে। আমারও ধৈর্যচ্যুতি হয়ে যাবে, আপনাদেরও সারাদিন পার হয়ে যাবে, ইট উইল বি ডিফিকাল্ট। কিন্তু আমাদের যে কোর্সটা, এই কোর্সটা আসলে বিশেষ করে যারা করছেন কমিউনিকেশন অ্যান্ড কম্পোজিশন স্কিল, তাদের জন্য আসলে কিন্তু একটা প্রেজেন্টেশন খুবই দরকার, খুবই দরকার। আরেকবার চিন্তা করেছিলাম যে কাজ করি আপনাদের টপিক দিয়ে দিই, আপনারা ভিডিও করে আমাকে পাঠিয়ে দেন, এইটা কেমন হয়? ম্যাম, প্রথমটাই ভালো ছিল। আচ্ছা ঠিক আছে। আহ এই জন্য আমি আসলে জোর করতে পারছি না, অল্প কিছু স্টুডেন্ট যদি হতো যে 30 থেকে 35 জন, তাহলেও আমি প্রেজেন্টেশন নিতাম। কিন্তু আসলে 100, মোর দেন 108 স্টুডেন্ট আমার পক্ষে আসলে নিয়ার অ্যাবাউট ইম্পসিবল। ঠিক আছে, তো এই কারণে আমরা কি করবো, একটা ক্লাস টেস্ট নিব আগামী সপ্তাহের পরের সপ্তাহে। আপনারা প্রিপারেশন রাখেন, আমি আগামী সপ্তাহে আরো ডিটেলসে আলোচনা করব ক্লাস টেস্টটা কিরকম হবে। সো 19 তারিখ আপনাদের একটা ক্লাস টেস্ট হবে আমার কোর্সের। অন্য কোর্সে যদি পরীক্ষা পড়ে কাইন্ডলি একটু আগিয়ে পিছিয়ে দিবেন। ঠিক আছে, তাহলে এবার আমি ক্লাস শুরু করতে পারি। আজকে দেখেন আমরা আপাতত বইয়ের কত নাম্বার ইউনিটে চলে আসছি, ইউনিট 12। আমরা বইয়ের ইউনিট 12-এ চলে আসছি। হ্যাঁ, এটা অস্বীকার কোনো জায়গা নেই যে আমি প্রতিটা প্যাসেজ আপনাদেরকে পড়াই নাই, এটা আসলে ডিফিকাল্ট। যদি আবার হচ্ছে আমাদের ফেস টু ফেস ক্লাস হতো তাহলে হয়তো ক্লাসগুলো আরো বেশি মজার করা যেত। কিন্তু তারপরও আল্লাহ পাকের দয়ায় যে অবস্থায় ছিলাম না কেন, আমরা কিন্তু মোটামুটি শেষ পর্যায়ে চলে আসতে পেরেছি। ঠিক আছে, তো আজকে আমি যে প্যাসেজটা আপনাদেরকে পড়াবো, আশা করি এই প্যাসেজটা পড়ার পরে আপনারা আহ মোটামুটি এরপর থেকে যখনই কোনো প্যাসেজ পড়বেন সেটা কিছুটা হলেও বুঝতে পারবেন এবং সেই প্যাসেজ থেকে কোশ্চেনের আনসার গুলোকে বের করতে পারবেন। তো আমরা যেটা করবো আজকে, আমরা কিছু লিজেন্ডদেরকে নিয়ে পড়বো যাদের টাইটেল দেওয়া হয়েছে মুভার্স অ্যান্ড শেকার্স। মুভার্স মানে হচ্ছে যে আমাদেরকে নাড়িয়ে দেয়, শেকার্স যে আমাদের ভিতরে যে ঘুমন্ত সত্তাগুলো আছে সেটাকে একটা ঝাঁকুনি দিয়ে দেয়। শেক মানে ঝাঁকুনি দেওয়া, আর শেকার্স তারা যারা আমাদেরকে ঝাঁকুনি দিয়ে রাখে বা দিয়ে থাকে। ঠিক আছে, আপনারা কেউ কাইন্ডলি আমাকে মেসেজে পাঠাবেন না, কি বললে আপনাদের আইডি পাঠাবেন না, আপনাদের সিআর আপনাদের আইডি আমার কাছে পাঠাবে, শুধুমাত্র ওইটাই গ্রান্টেড হবে। পড়াতে মনোযোগ দেন। সো কি বলেছে আমাদের দেখেন, পিপল হু চেঞ্জ দ্য ওয়ার্ল্ড, ওই সমস্ত মানুষ যাদের কারণে আসলে আমাদের পুরো পৃথিবীটি পরিবর্তিত হয়েছে। হ্যাঁ, read the introduction to movers and shakers. Look at the pictures of 5 people. Write down what you know about each person. তাহলে আমরা যে ভটভট করে একটা প্যাসেজ পড়া শুরু করে দেই, এটাকে কিন্তু সবসময় নিরুৎসাহিত করা হয়। কি বলেছে আমাদের, আমাদেরকে বলেছে যে ছবিগুলো দেখেন, এই ছবিগুলো দেখে আপনারা একটা খাতা কলম নেন, খাতা কলম নিয়ে চিন্তা করেন যে আপনারা ওনার সম্পর্কে কি কি জানেন। সর্বপ্রথম ছবিটা নাম দেওয়া আছে চার্লস ডারউইন।
আমরা কি চার্লস ডারউইন সম্পর্কে কিছু জানি? আচ্ছা, দ্বিতীয় ছবিটা দেখতে পাচ্ছি, দ্বিতীয় ছবিটা হচ্ছে গ্যালিলিও। গ্যালিলিও সম্পর্কে কি আমরা কি এই ভদ্রলোকের নাম কোনোদিন শুনেছি? ম্যাম, আসসালামু আলাইকুম। ওকে, 3 নাম্বার ছবিটা দেখতে পাচ্ছি সিগমন্ড ফ্রয়েড। সিগমন্ড ফ্রয়েডের নাম কি শোনা হয়েছে? ম্যাম, ডারউইন ছিল না, বিজ্ঞানী ছিল না, বায়োলজির থিওরি ছিল, ওই যে বানর ম্যাম থেকে বিবর্তনবাদের জনক ছিল ডারউইন। ফাইন। সো ডারউইনের সাথে বিবর্তনবাদের একটা সম্পর্ক আছে, থিওরি অফ ইভলিউশন। থিওরি অফ ইভলিউশন, যেখানে বেসিক্যালি মানুষের জন্ম কিভাবে হয়েছে সেটাকে উনি আমাদেরকে বোঝানোর চেষ্টা করেছে। ফাইন। গ্যালিলিও সম্পর্কে কেউ কিছু জানেন? গেল। সিগমন্ড ফ্রয়েডের নাম কি কেউ কোনোদিন শুনেছেন? চার নাম্বার ছবিটা দেখেন, এমিলিন প্যানক্রাস্ট। এমিলিন প্যানক্রাস্ট, ওনার নাম কি কখনো শুনেছেন? 5 নাম্বারটা ছবিটা দেখেন, 5 নাম্বার ছবি হচ্ছে এলভিস প্রেসলি। ম্যাম উনি সিঙ্গার ছিলেন। এক্স্যাক্টলি, এলভিস প্রেসলি হচ্ছে মূলত সিঙ্গার ছিলেন। মিলিলিটার আলাদা করে রেখেছি যাতে তোমার বুঝতে কষ্ট না হয়, ঠিক আছে? ওকে, সো আমরা এবার পড়া শুরু করি। দেখা গেল যে প্রথম যে কোশ্চেনটা আমাদের জন্য ছিল সেই প্রশ্নটা সম্পর্কে আমাদের খুব বেশি জানা নেই, 5 জনের কারো সম্পর্কে। এরপরে বলেছে ওয়ার্ক উইথ আ পার্টনার, ডিসকাস দিস কোশ্চেন, হাউ মেনি ক্যান ইউ আনসার। এরপরে আপনাদেরকে বলা হয়েছে যে এই প্রশ্নগুলো পড়তে এবং এই প্রশ্নগুলো পড়ে আপনার পার্টনারের সাথে আসলে আলোচনা করতে। এটা আসলে ক্লাসরুম অ্যাক্টিভিটি দরকার, অথবা জুমের মধ্যে এই অ্যাক্টিভিটি গুলো খুব সুন্দরভাবে পরিচালনা করা যায়, কারণ জুমে চাইলে ব্রেকআউট রুমে পাঠানো যায়। জুমে চাইলে কি করা যায়? ব্রেকআউট রুমে পাঠানো যায়। এবং ব্রেকআউট রুমে চাইলে কি করা যায়, জুম অটোমেটিক্যালি হচ্ছে আপনাদেরকে ভাগ করে ব্রেকআউট রুম দিয়ে দিত, যেখানে আপনারা চাইলে নিজেরা কথা বলে নিতে পারতেন। কিন্তু সোফার আই এম কনসার্ন যে গুগল মিটের মধ্যে এই অপশনগুলো নেই। এরপরে দেখেন 4 নম্বরে বলেছে উইথ আ পার্টনার চুজ ওয়ান অফ দ্য পিপল অ্যান্ড আনসার দ্য কোয়েশ্চেন। আপনি অবশ্যই আপনার পার্টনারকে বেছে নিয়ে এই যে প্রশ্নগুলো আছে 1 থেকে 4 পর্যন্ত, এই প্রশ্নগুলোর আনসার দুইজন মিলে মিলে দিয়ে দিবেন। সো এটা একটা পেয়ার ওয়ার্ক। সেটা কি? এটা হচ্ছে আপনার একটা পেয়ার ওয়ার্ক, আপনারা দুইজন মিলে যে কাজটা মূলত এখানে করবেন। এরপরে দেখেন বলেছে ডিসকাস দ্য কোয়েশ্চেন। 3টা কোয়েশ্চেন দিয়েছে, যে 3টা কোয়েশ্চেন আপনাদেরকে আলোচনা করতে বলা হয়েছে। তো আমরা যদি পড়ানোর পরে সময় পাই, আমরা চেষ্টা করব আর একটু দূর পর্যন্ত অগ্রসর হতে। তাহলে এখন আমরা পড়া শুরু করি। প্রথম প্যারাগ্রাফটা আমি পড়াবো, তারপরের প্যাসেজগুলো আপনারা পড়বেন। সো আপনারা কারা পড়বেন মনে মনে রেডি হতে থাকেন। চার্লস ডারউইন 1809 to 82। এর মানে হচ্ছে চার্লস ডারউইন 1809 সালে জন্মগ্রহণ করেছে এবং 82 সে মারা গিয়েছে। His book on the origin of species by means of natural selection published in 1859। তার বিখ্যাত বই, যে বইয়ের নাম হচ্ছে অরিজিন অফ স্পিসিস বাই মিনস অফ ন্যাচারাল সিলেকশন, 1859 সালে প্রকাশিত হয়। হ্যাজ বিন কল্ড দ্য বুক দ্যাট শুক দ্য ওয়ার্ল্ড। শুক মানে শেকের পাস্ট টেন্স হচ্ছে শুক, শেক ঝাঁকি দেওয়া, শুক মানে ঝাঁকানি দেওয়া হয়েছিল। তাহলে তার সেই বইটা, যে বইটা হচ্ছে 1859 সালে প্রকাশিত হলো, সেই বইটা পুরো পৃথিবীকে একটা ঝাঁকুনি দিয়েছিল। Today, most scientists and ordinary people, with the exception of creationalists, accept the theory put forward in this book. Today, আজ most scientists, অধিকাংশ বিজ্ঞানী, and ordinary people,
এবং সাধারণ মানুষ with the exception of creationalist, যারা হচ্ছে ক্রিয়েশন মানে হচ্ছে সৃষ্টি, আর ক্রিয়েশনালিস্ট মানে হচ্ছে যেখান থেকে স্রষ্টা সৃষ্টি করলেন, এটা নিয়ে আসলে যারা চিন্তা করেন, except the theories put forward in this book, তারা মোটামুটি সবাই এই বইয়ে যে তত্ত্বটা বা ধারণাটা দেওয়া হয়েছে সেটাকে মেনে নিয়েছেন। Darwin believed that all species, including plant, animals, and human beings, were not created individually. Darwin বিশ্বাস গাছপালা, পশু পাখি এবং হচ্ছে মনে করেন মানুষজন, তারা কেউই হচ্ছে ডারউইনের মতে একবারে সরাসরি পৃথিবীতে আসে নাই। were not created individually, so ব্যক্তি স্বাতন্ত্রিক ভাবে এরা কেউ তৈরি হয় নাই, but evolved মানে হচ্ছে বিবর্তন হওয়া, but evolved over millions of years through the process of natural selection, বরঞ্চ প্রাকৃতিক রূপান্তরের মাধ্যমে লক্ষ কোটি বছরের যে বিবর্তন আছে সেইটার মাধ্যমে তারা বর্তমান রূপ লাভ করেছে। The struggle for existence meant that the species that could adapt best were those that survived. খুবই জটিল একটা কথা, আমিনুল একটু মনোযোগ দিয়ে বোঝার চেষ্টা করবেন। দ্য স্ট্রাগল ফর এক্সিস্টেন্স, বেঁচে থাকার জন্য, অস্তিত্ব টিকিয়ে রাখার জন্য যে সংগ্রাম করতে হয়েছে, মিন দ্যাট বোঝায় দ্য স্পিসিস দ্যাট কুড অ্যাডাপ্ট, ওই সমস্ত প্রজাতিকে যারা কি করতে পেরেছে, খাপ খাইয়ে নিতে পেরেছে। অ্যাডাপ্ট শব্দের অর্থ হচ্ছে অভিযোজন, যারা অভিযোজন করতে পেরেছে। বেস্ট ওয়ার দোজ দ্যাট সারভাইভ, যারা সবচেয়ে ভালো অভিযোজন করতে পেরেছে শুধুমাত্র তারাই বেঁচে আছে, সেই প্রজাতিগুলো টিকে আছে। The ideas contradicted religious beliefs. এই ধারণা আমাদের বা এই থিওরি আমাদের যে ধর্মীয় বিশ্বাস আছে সেটাকে পরিপূর্ণ বিরোধিতা করে। People thought that God had created Adam and Eve and all the animals as they were then. আমরা মুসলমানরা এবং ওই দিক থেকে খ্রিস্টানরা আমরা কি বিশ্বাস করি যে আল্লাহ আমাদেরকে হচ্ছে সর্বপ্রথম মানুষ হচ্ছে হযরত আদম আলাইহিস সালাম এবং সর্বপ্রথম নারী হচ্ছে হাওয়া, বেবি হাওয়া, তাদের দুজনের ভেতর থেকে হচ্ছে পুরো মানব জাতির জন্ম হয়েছে। ঠিক আছে? It was also believed that the earth was just about 4000 years old. এবং অনেকে বিশ্বাস করে যে এই পৃথিবীর বয়স হচ্ছে মূলত মাত্র 4000 বছর, যদিও আমরা জানি যে অনেক প্রমাণ আছে যেখানে খ্রিস্টপূর্ব জন্মের আগে, বিসি যেটাকে বলা হয় বিফোর ক্রাইস্ট, 10,000 বিসি পর্যন্ত বিভিন্ন রকম সায়েন্টিফিক এভিডেন্স পাওয়া যায়। He said, তিনি বলেছিলেন, the mystery of the beginning of all things is insoluble by us, and I for one must be content to remain an agnostic. The mystery of the beginning, আমাদের শুরু কিভাবে হয়েছিল, of all things, সবকিছু, is insoluble by us, আমাদের পক্ষে বের করা কখনোই সম্ভব না। insoluble মানে যেটা সমাধানযোগ্য না। And I for one must be content to remain an agnostic. এবং আমি তাদের মধ্যে একজন যে কিনা হচ্ছে একজন অ্যাগনোস্টিক থেকে কি করতে চাচ্ছি, অত্যন্ত অসন্তুষ্ট থাকতে চাচ্ছি। ঠিক আছে? সো আমরা দেখতে পাচ্ছি যে তার সন্তুষ্টিটা শুধুমাত্র একজন অ্যাগনোস্টিক থাকার মধ্যে সে সন্তুষ্ট থাকতে চাচ্ছে। ওকে, সো অ্যাগনোস্টিক মানে হচ্ছে অজ্ঞেয়বাদী, মানে হচ্ছে যেটা আমরা অনেক কিছু জানি না, হয়তো সেটা অজানাই থাকলো। এই অজ্ঞেয় মানে হচ্ছে যেটা সম্পর্কে আমাদের কোনো জ্ঞান নাই, যেটা সম্পর্কে আমাদের বেসিক্যালি তেমন কোনো জ্ঞান নাই, সেটাকে বোঝানো হচ্ছে। They said mankind is not descent from monkeys. There is no point in a world without God.
আমিও তাদের মধ্যে একজন। এই যে দে সেইড বলে রেখেছে, তাদের মধ্যে আমিও হয়তো একজন বিশ্বাস করি যে আলটিমেটলি আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন। সো ম্যানকাইন্ড ইজ নট ডিসেন্ডেড ফ্রম মনকিস। মানুষ কখনোই বানর থেকে আসে নাই। দেয়ার ইজ নো পয়েন্ট ইন আ ওয়ার্ল্ড উইদাউট গড। কোনোভাবেই সম্ভব না এমন একটা পৃথিবী যে পৃথিবীতে ঈশ্বরের কোনো অস্তিত্ব নাই। ঠিক আছে, আমি কি আপনাদেরকে চার্লস ডারউইনের মতবাদ বোঝাতে পেরেছি? জি ম্যাম। জি ম্যাম। ম্যাম ম্যাক্সিমাম ইউনিভার্সিটিতে তো ওয়ার্ল্ডের দায়ী বিবর্তনবাদের থিওরি মানে না। বিবর্তনবাদের থিওরি অনেকেই মানে না। আসলে যে ধর্মীয় বিশ্বাসে থাকবে, সায়েন্স তো আর ধর্মীয় বিশ্বাসের কথা বলবে না। সায়েন্স সবসময় হচ্ছে প্রমাণ খুঁজতে চায়। সেই প্রমাণ খুঁজে দেখা যায় যে মানুষের শরীরের স্ট্রাকচারের সাথে শিম্পাঞ্জির শরীরের স্ট্রাকচার বেসিক্যালি পরিপূর্ণ মিলে যায়। ঠিক আছে, পরিপূর্ণ মিলে যায়। এবং ইতিপূর্বে দেখা গিয়েছে যে প্রাণীগুলোর মধ্যে যে পরিমাণ বিবর্তন হয়েছে, সেই ক্ষেত্রে হয়তো অনেক এভিডেন্স মিলে যায়। সো একটা ধারণা যখন আসবে, একটা থিওরি যখন আসবে, সেই থিওরি যে মানে শতভাগ সত্যি হতে হবে এমন কোনো কথা নাই। কিন্তু ওনার থিওরিও আমাদের জন্য বা পুরো পৃথিবীর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, যে আসলে প্রতিনিয়ত মানুষ বিবর্তিত হচ্ছে, পরিবর্তিত হচ্ছে। ওকে, এইবার চলেন আমরা দ্বিতীয় অংশে পড়ে যাই। দ্বিতীয় অংশ আপনারা কেউ একজন স্বেচ্ছায় পড়বেন, যার নাম হচ্ছে আপনার গ্যালিলিও গ্যালিলেই। হৃদয়, আপনি পড়েন। Okay, ma'am. Galileo was born in Pisa, Italy. He spent years observing the movements of planets through a telescope. At the time, it was generally thought that the Earth was the center of the universe. Galileo believed, as Copernicus had done 70 years before, that the Earth rotated on its axis once daily and traveled round the Sun once every year. At the time, this was a fantastic concept and considered dangerous by the church. In 1633, he was found guilty of his heresy and spent the final years of his life imprisoned in his own home. Galileo is referred to as the father of modern science. He paved the way for the separation of science and religion. Ma'am? হ্যাঁ, বাকিটাও একটু পড়বেন। He said and they said. He said all truths are easy to understand once they are discovered. The point is to discover them. They said the proposition that the sun is in the center of the world is absurd and philosophy false and vertical. It's contemporary to Holy Scripture. থ্যাংক ইউ হৃদয়, অনেক সুন্দর করে পড়েছেন। সো এবার আমরা একটু গ্যালিলিওর কথা দেখি। গ্যালিলিও ওয়াজ বর্ন ইন পিসা, ইতালি। সো আমরা জানতে পারলাম এই ভদ্রলোকের জন্ম হয়েছে ইটালির বিখ্যাত পিসা। আমরা জানি পিসা শহরটা বিখ্যাত হচ্ছে তার টাওয়ারের জন্য, হেলানো টাওয়ারের জন্য। He spent years observing the movements of the planets through a telescope. একটা টেলিস্কোপের সাহায্যে বছরের পর বছর সে তার সময়কে কাটিয়েছে, যেটা করে সে কি করেছে, পৃথিবীর যে গতি আছে, বিভিন্ন প্ল্যানেটস, গ্রহ এবং উপগ্রহগুলোর যে গতিশীলতা আছে, সেটা দেখার পেছনে। At the time, it was generally thought that the Earth was the center of the universe. এক সময় ছিল এটা মনে করা হতো যে পুরো পৃথিবীর কেন্দ্রবিন্দুটা হচ্ছে the earth was the center of the universe. এই পুরো মহাবিশ্বের কেন্দ্রবিন্দু হচ্ছে আমাদের পৃথিবী। Galileo believed
as Copernicus had done 70 years before. কোপার্নিকাসকে পুড়িয়ে মারা হয়েছিল। কোপার্নিকাস হচ্ছে পৃথিবীর বিখ্যাত জ্যোতির্বিজ্ঞানী। কোপার্নিকাস সর্বপ্রথম বলে যে পৃথিবী ঘুরছে, পৃথিবীটা স্থির না। ঠিক আছে, এই যে ধারণা, এই ধারণা হচ্ছে তখনকার যে রিলিজিয়াস কনসেপ্ট ছিল সেই রিলিজিয়াস কনসেপ্ট অনুযায়ী যায় না। এই কারণে কোপার্নিকাসকে সর্বপ্রথম বন্দি করা হয় এবং তারপরে তাকে পুড়িয়ে মেরে ফেলা হয়। তো কোপার্নিকাসেরও 70 বছর পরে, ঠিক আছে, গ্যালিলিও কোপার্নিকাসের মতো বিশ্বাস করা শুরু করে that the earth rotated on its axis. axis মানে হচ্ছে অক্ষ, rotate মানে ঘূর্ণায়মান। কি বিশ্বাস করে? the earth rotated on its axis মানে পৃথিবী তার কক্ষপথে ঘূর্ণায়মান। once daily, প্রতিদিন একবার করে, and traveled around the sun once every year, এবং প্রতি 1 বছরে সূর্যটাকে সে প্রদক্ষিণ করে। প্রতি 1 বছরে পৃথিবী কি করে? সূর্যকে প্রদক্ষিণ করে। at the time this was a fantastic concept. ওই সময়ে মনে হলো এটা একটা একটা ফ্যান্টাস্টিক কনসেপ্ট, একটা মজাদার ধারণা, and considered dangerous by the church. ও যে ধর্মীয় বিশ্বাস চলে আসতেছে এবং যারা ধর্মীয় নেতা ছিল তাদের কাছে এই ঘটনাটা অত্যন্ত বিপজ্জনক মনে হলো। In 1633, he was found guilty of heresy and spent the final years of his life in prison in his own home. এটা পুরোটাই ষড়যন্ত্র। ঠিক আছে, ধর্ম সবসময় হচ্ছে অধিকাংশ ক্ষেত্রে যখন আপনারা আরো অনেক ভালো করে হিস্ট্রি পড়ার সুযোগ যদি পান, যদিও আপনারা সবাই ইঞ্জিনিয়ার হবেন, আপনাদের কাছে হিস্ট্রির চেয়ে মেকানিক্যাল জিনিসপত্রের দাম অনেক বেশি, তো মাথায় রাখতে হবে যে ইতিহাস সবসময় অত্যন্ত গুরুত্বপূর্ণ তথ্য দিয়ে থাকে। তো ধর্মীয় নেতারা, একটা সময় ইংল্যান্ডে এই অবস্থাও ছিল যে ধর্মীয় নেতারা সার্টিফিকেট সেল করতো যে আপনার বাবা মা জান্নাতে যাবে কি যাবে না। ঠিক আছে, এই সার্টিফিকেট কিনতে হতো চার্চের কাছ থেকে। এই সার্টিফিকেট কেনার জন্য দেখা যেত আপনি সন্তান, আপনার বাবা মারা গিয়েছে, আপনি কি সার্টিফিকেট না কিনবেন? সেই সার্টিফিকেট কিনতে গিয়ে দেখা যেত যে আপনি রাস্তায় বসে পড়তেছেন, কিন্তু চার্চ কিভাবে বলবে যে সেই মানুষটা কি আসলে জান্নাতে যাবে না জাহান্নামে যাবে? তো চার্চ এত করাপ্টেড একটা ইনস্টিটিউশনে একটা পর্যায়ে পরিণত হয়েছিল। তো 1633 সালে তাকে কি করা হলো? একবারে বলা যায় যে তাকে হ্যারাসমেন্টের শিকার করা হলো এবং বলা হলো যে সে হচ্ছে একজন অপরাধী। He spent the final years of his life imprisoned in his own home. এবং তার জীবনের শেষ বয়সগুলো সে তার নিজের বাসার ভিতরে বন্দি অবস্থায় কাটিয়েছেন। Galileo is referred to as the father of modern science. কিন্তু তার পরবর্তীতে আমরা দেখলাম যে গ্যালিলিওকে বলা হয় আমাদের আধুনিক বিজ্ঞানের জনক। He paved the way, paved মানে ত্বরান্বিত করা, বর্ধিত করা। He paved the way for the separation of science and religion. সেই হচ্ছে সেই ব্যক্তি যে কি করেছে? বিজ্ঞান এবং ধর্মীয় বিশ্বাস দুটাকে আলাদা করেছে। ধর্মের সাথে বিশ্বাস শব্দটা ওতপ্রোতভাবে যুক্ত। আপনি বিশ্বাস করছেন কোনো কিছু না জেনে। বিজ্ঞান এই বিশ্বাসকে মানে না, বিজ্ঞান সবকিছুতে এভিডেন্স চায়। He said, তিনি বলেছিলেন, all truths are easy to understand once they are discovered. প্রতিটা সত্য বোঝা অত্যন্ত সহজ যদি তুমি সেটাকে আবিষ্কার করতে পারো বা খুঁজে পাও। The point is to discover them. কিন্তু সবচেয়ে বড় কথা হচ্ছে সেই সত্যটাকে বোঝার জন্য তাকে আগে খুঁজে বের করতে হবে। মানুষ বলল ছিলে কান নিয়ে গিয়েছে, ডোন্ট বিলিভ, আগে সত্যটাকে খুঁজে বের করো। They said, তারা বলেছিল, the proposition that the sun is in the center of the world is absurd. যে একটা যুক্তি আনা হয়েছে, প্রপোজিশন মানে হচ্ছে এক ধরনের অব্লিগেশন, যে সূর্য হচ্ছে পুরো পৃথিবীর কেন্দ্র, এটা হচ্ছে সম্পূর্ণ একটা অযৌক্তিক ধারণা, অ্যাবসার্ড, অযৌক্তিক ধারণা, ফিলোসফিক্যালি ফলস, দার্শনিকভাবে এটা মিথ্যা কথা। অ্যান্ড ভার্টিক্যাল, না ভার্টিক্যাল তো বলে নাই, আসলে শব্দটা যে কি লিখছে আমি তো চোখেই দেখতেছি না।
heretical. It is contrary to holy scriptures. এটা হচ্ছে আমাদের ধর্মীয় বিশ্বাস সের মধ্যে যে কথাগুলো লেখা হয়েছে সেই কথাগুলো সম্পূর্ণ বিপরীত ধারণা আমাদেরকে প্রমাণ করছে বা সেই বিপরীত ধারণা আমাদের কাছে প্রদান করছে। তো আমরা কি দেখতে পেলাম এই যে আমাদের ধর্মীয় ধারণা এবং যে আমাদের বৈজ্ঞানিক তত্ত্ব দুইটা যে আলাদা ব্যাপার এইটা আমাদেরকে গ্যালিলিও সাহেব সেই 1964 সালে বলে গিয়েছেন এবং ধীরে 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 মানুষও বুঝতে পেরেছে যে বিশ্বাস না দেখেও বিশ্বাস করা যায়, কিন্তু বিজ্ঞান না দেখে কোনো কিছুকে বিশ্বাস করে না। এইবার আসেন যে কোনোদিন আজ পর্যন্ত পড়ে নাই এইরকম কেউ একজন একটু আপনারা যদি না পড়তে চান এখনো তাহলে কিভাবে হবে? এগুলো তো একদম ভালো না। আব্দুল কুদ্দুস ট্রিপলি 2017 আপনি পড়েন। Okay, ma'am. Sigmund Freud, 1856 and 1939. জি আপনি Sigmund Freud was আরেকটু জোরে পড়বেন কাইন্ডলি, আমি শব্দ শুনতে পাচ্ছি না। okay, ma'am. Sigmund Freud was born in Austria. He developed the technique of philosophy. Ma'am, এটা ভালো বোঝা যাচ্ছে না। সাইকোঅ্যানালাইসিস। Psychoanalysis in his treatment of patients with mental disorders. His most famous book, The Impression of Drums, was published in 19. Freud argued that we all have the unconscious mind as well as a conscious one. The unconscious is where our motivation originate and our fear are buried. Memories, especially from childhood, have a hang influence on the way we are now, but we are largely unaware of their significance. We deny or resist becoming conscious of those motives. Freud proposal come at a time when strict scientific method were seen as the only way to discover truth. By introducing the notion of the unconscious, Freud undermined the belief that we are in control of our actions. Though we believe ours at all times, he is commonly referred to as the father of philosophy. সাইকোঅ্যানালাইসিস। The father of psychoanalysis, and his work has been highly influential. He said the mind is like an iceberg. It floats with 1/17 of its bulk above water. They said his ideas are unvariable. His attitude the scientific research is irresponsible. থ্যাংক ইউ আব্দুল কুদ্দুস। কিন্তু আপনার অনেক 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 পড়া দরকার, অনেক বুঝছে, ঠিক আছে? ঠিক আছে, চলেন এবার আমি পড়ে দেই। একটু সিগমন্ড ফ্রয়েড সাহেবকে আপনারা একটু চিনেন।
আপনারা যদি কেউ এর আগে ফিলসফি পড়ে থাকেন বা ভবিষ্যতে ফিলসফি পড়ার কোনো সুযোগ হয়, ফিলসফি অ্যান্ড সাইকোলজি, স্পেশালি সাইকোলজি, এই ভদ্রলোককে না পড়ে আসলে কোনোভাবেই আপনি আপনার অনার্স কমপ্লিট করতে পারবেন না। কেউ একজন কন্টিনিউয়াস আমাকে ফোন করেছে এবং আমি বোধহয় কন্টিনিউয়াস ডিসকানেক্টেড হয়ে যাচ্ছি। আমাকে শোনা যাচ্ছে প্রপারলি? ইয়েস ম্যাম। ফাইন। আচ্ছা, সো কি বলছে আমাদেরকে, যা বলছিলাম যে সিগমন্ড ফ্রয়েডকে না পড়ে আসলে আপনি সাইকোলজি কখনোই শেষ করতে পারবেন না। কারণ এই যে আমাদের মনোবিজ্ঞান, মনস্তাত্ত্বিক বিশ্লেষণ, থিওরি অফ বিহেভিয়ার, এবং দুটা মজার টার্ম আছে যে দুটো আসলে সাহিত্যে পড়তে হয়। একটা হচ্ছে আপনার ইডিপাস কমপ্লেক্স, আরেকটা হচ্ছে আপনার ইলেকট্রা কমপ্লেক্স। ঠিক আছে, সো এই যে ইডিপাস এবং ইলেকট্রা কমপ্লেক্স, এই দুটোটাই বেসিক্যালি হচ্ছে ওনার টার্ন করা থিওরি। So Sigmund Freud was born in Austria. So ওনার জন্মটা হচ্ছে অস্ট্রিয়াতে। He developed the technique of psychoanalysis in his treatment of patients with mental disorders. ঠিক আছে, সো কুদ্দুস একটু খেয়াল করবেন আমি যখন পড়বো। He developed the technique of psychoanalysis. Psychoanalysis মানে মনোবিশ্লেষণ। সে কি করলেন, এমন একটা থিওরি বা এমন একটা পদ্ধতি তৈরি করলেন যে পদ্ধতির মাধ্যমে সে মনোবিশ্লেষণ করতেন ইন হিজ ট্রিটমেন্ট অফ পেশেন্ট, যখন সে রোগীদের চিকিৎসা করতেন উইথ মেন্টাল ডিসঅর্ডার, যাদের ছিল মানসিক ভারসাম্যহীনতা। সো মানসিক ভারসাম্যহীন রোগীদেরকে চিকিৎসা করার জন্য উনি কি করলেন, তাদের মনোবিশ্লেষণ করা শুরু করলেন। His most famous book, The Interpretation of Dreams, was published in 1900. তার সবচেয়ে বিখ্যাত বই, যেটার নামটা হচ্ছে দ্য ইন্টারপ্রিটেশন অফ দেয়ার ড্রিমস, সেই বইটা মূলত উনি প্রকাশ করেছিলেন 1900 সালে। এই ইন্টারপ্রিটেশন অফ ড্রিমস এর ভিতরে উনি অনেক সুন্দর করে আমরা কেন স্বপ্ন দেখি এটার ব্যাখ্যা দিয়েছেন। Freud argued that we all have an unconscious mind as well as a conscious one. ফ্রয়েড এটা নিয়ে আর্গু মানে হচ্ছে আপনার এক ধরনের একটা বাকবিতণ্ডার মধ্যে আসা। সে কি করেছেন, সে এই পয়েন্টটা নিয়ে বা এটা নিয়ে বেশ রকম বাকবিতণ্ডা করেছে যে আমাদের মনের দুইটা অংশ আছে। আমরা তো এখন জানি যে আমাদের মনের আসলে তিনটা অংশ আছে। একটা হচ্ছে আমাদের কনসিয়াস মাইন্ড, একটা হচ্ছে আমাদের আনকনসিয়াস মাইন্ড, আরেকটা হচ্ছে আমাদের সাবকনসিয়াস মাইন্ড। ঠিক আছে, কনসিয়াস মাইন্ড যেটা সেটা অ্যাক্টিভ থাকে, আনকনসিয়াস মাইন্ড যেটা সেটা কিন্তু একটা পর্যায়ে হচ্ছে আপনার ঘুমিয়ে যাবে, কিন্তু সাবকনসিয়াস মাইন্ড যেটা থাকবে সে কিন্তু সব সময় জাগ্রত, সব সময় জাগ্রত। ঠিক আছে, না হলে আপনি আমি ঘুমের মধ্যে স্বপ্ন কখনোই দেখতাম না। So Freud argued that we have an unconscious mind as well as a conscious mind. উনি এই ব্যাপারে বলেছেন আমাদের যেমন একটা চেতন মন আছে, একই রকম আমাদের একটা অবচেতন মন আছে। The unconscious is where our motivations originate and our fears are buried. অবচেতন মন হচ্ছে সেই জায়গাটা যেখান থেকে, সরি অবচেতন না, আনকনসিয়াস মানে হচ্ছে অচেতন। অচেতন মন হচ্ছে সেই জায়গাটা যেখান থেকে আমাদের যে উৎসাহ উদ্দীপনা আছে সেটা তৈরি হয়, এন্ড আমাদের যে ভয়গুলো আছে সেই ভয়গুলো সেখানে ঢাকা পড়ে যায়। Memories, especially from childhood, have a huge influence on the way we are now. আমাদের বাল্যকালের স্মৃতি যেটা এখন আমরা বড় হয়েছি সেটার একটা বিশাল বড় একটা প্রভাব কিন্তু আমাদের জীবনে আছে। যেমন আমি পানি খুব ভয় পাই, সেই ছোটবেলা থাকতেই আমি পানি খুব ভয় পাই, এইটারই একটা প্রভাব কিন্তু এখনো রয়ে গিয়েছে। But we are largely unaware of their significance. কিন্তু মজার ব্যাপার হচ্ছে আমরা পরিপূর্ণভাবে অনেকটা অসচেতন এই স্মৃতিগুলোর তাৎপর্য সম্পর্কে। We deny or resist becoming conscious of these motives. আমরা আসলে কখনোই সতর্ক বা সচেতন হতে চাই না এই মোটিভস গুলো সম্পর্কে। ঠিক আছে, আপনারা মাথায় রাখবেন, আপনি ছোটবেলায় যদি কোনো ভয় পেয়ে থাকেন সেই ভয় কিন্তু আপনি যত বড়ই হন না কেন কখনো না কখনো কোনো না কোনো ভাবে সে কিন্তু আপনার সামনে চলে আসবে। Freud's proposals came at a time when strict scientific methods were seen as the only way to discover truth.
ফ্রয়েডের এই যে মতবাদ, এটা এমন একটা সময় আসে যখন যে কোনো বৈজ্ঞানিক তত্ত্ব যদি প্রকাশ করা হতো, সেটাকে বলা হতো যেটার মাধ্যমে আমরা সত্যকে উদ্ঘাটন করতে পারি। By introducing the notion of unconscious, এই যে উনি আমাদের সাথে কি করলেন, একটা নতুন ধারণা, নোশন শব্দের অর্থ ধারণা, ধারণা আমাদের সাথে দিয়ে দিলেন, যেখানে আমরা বলছি অবচেতন মনের কথা, সরি অচেতন মনের কথা, আমি বারবার ভুল বলছি। Freud undermined the belief that we are in control of our actions, thoughts and behaviors at all times. ঠিক আছে, ফ্রয়েড কিন্তু বলেছেন আমাদের এই যে আমরা যে বলে থাকি যে আমরা আমাদের কাজ, আমাদের চিন্তা এবং আমাদের আচরণকে সবসময় নিয়ন্ত্রণ করতে পারি, এটা আসলে কখনোই সত্য কথা না, আন্ডারমাইন্স। He is commonly referred to as the father of psychoanalysis and his work has been highly influential. তাকে বর্তমান যুগের মনোবিশ্লেষণের জনক বলা হয়ে থাকে এবং যে তার কাজগুলো আছে সেগুলো বর্তমান যুগে অত্যন্ত অত্যন্ত প্রভাবান্বিত করে আমাদেরকে। He said, তিনি বলেছিলেন, the mind is like an iceberg. আমাদের মন হচ্ছে ঠিক ওই যে এক খণ্ড বরফের টুকরার মতো। It floats with 1/7 of its bulk above water. এটা পানিতে ভাসতে থাকে, যেখানে আমরা শুধু উপরের অংশটা দেখতে পাই, কিন্তু ঠিক 7 ভাগের 1 ভাগ অংশ উপরে থাকে আর 6 ভাগ অংশ কিন্তু নিচে থাকে। সো আমাদের মন হচ্ছে খুবই জটিল একটা জিনিস। They said, তারা বলেছিল, his ideas are verifiable. Verifiable মানে হচ্ছে যাচাইযোগ্য, যাচাইযোগ্য। His attitude of scientific research is irresponsible. কিন্তু ওনার যে ধারণা ছিল বৈজ্ঞানিক গবেষণার ক্ষেত্রে, সেইটাকে তারা বলেছেন আসলে ঠিক খুব বেশি সচেতনমূলক না, বরঞ্চ অসচেতনতামূলক, irresponsible। ঠিক আছে, সো সিগমন্ড ফ্রয়েড, আমরা বোধহয় তার সাথে অনেকেই পরিচিত ছিলাম না, কিন্তু এই যে আমাদের মন এবং মানসিক যে সমস্যা, এই ব্যাপারগুলোকে নিয়ে কিভাবে একজন রোগীকে চিকিৎসা করতে হয়, এই ধারণা কিন্তু উনি শুরু করে দিয়ে গেছেন। একটা মিনিটের জন্য আমি একটু বের হচ্ছি, সামওয়ান ইজ ডিস্টার্বিং মি রিয়েলি। আমি আমি আবার চলে এসেছি। আসলে আমাকে কোনো একটা স্টুডেন্ট বারবার ফোন করছিল, আমি যে তার ফোন কেটে দিচ্ছি সে কোনোভাবে বুঝতে পারছিল না। ঠিক আছে, ওকে, পরের এমিলিনের অংশটা কে পড়বেন? হ্যাঁ, এই কথা বলছি দেখে স্বর্ণালী রয় সাথে সাথে আমাদের ক্লাস ছেড়ে বের হয়ে চলে গেছে, যে কখন আমাকে পড়তে দিয়ে দেন। হাফসা, আপনি পড়েন। হাফসা নাই? ম্যাডাম আমি পড়ছি। ঠিক আছে সাব্বির, থ্যাংক ইউ। Emmeline Pankhurst, 1858 to 1928. Emmeline Pankhurst is seen as the principal fighter for women's equality in the UK. Women were not giving the vote because they were considered to be incapable of rational thought.
Their place was in the home. In her 20s, Emmeline Pankhurst belonged to the suffragists who wanted to achieve equal voting right for women by peaceful means. She later led the suffragists who had a more militant approach. Their tactics for attracting attentions included smashing shop windows, burning down buildings, slashing paintings in art galleries, organizing other markers, and chaining themselves to railings. In 1908 01, Pankhurst was sent to prison 3 times. He experienced force-feeding after going on hunger strike. The British government changed the law on voting right for women in 1918. In 1928, women finally achieved equal voting rights to men. She said, "We are here not because we are lawbreakers, we are here in our effort to become lawmakers." They said, "These women are hysterical and unreasonable. Heaven help us if they had the vote. They have abandoned their duties as wives and mothers." থ্যাংক ইউ সাব্বির, আপনি অনেক সুন্দর করেছেন। এই প্যারাগ্রাফটা বাকিগুলোর তুলনায় বোধহয় একটু কঠিন ছিল। সো এমেলিন প্যানক্রাস্ট, সর্বপ্রথম বলি, আমরা আজকে খুব সহজে ভোট দিতে যাচ্ছি। এটা আমাদের কাছে কি মনে হয় যে এটা আমার রাইট, আমি তো ভোট দিবই, আমি দেশের নাগরিক। কিন্তু এত সহজ ছিল না কিন্তু। কেউ না কেউ এই ভোট দেওয়ার জন্য, বিশেষ করে আমাদের নারীদের ভোট দেওয়ার জন্য কেউ না কাউকে কিন্তু স্ট্রাগল করতে হয়েছে। সেই গল্পটা আজকে শুনেন। সর্বপ্রথম নারীরা ভোটাধিকার পায় হচ্ছে নিউজিল্যান্ডে, খুব সম্ভবত 1901 সালে। যদিও আমি সাধারণ জ্ঞানে এত ভালো না, কিন্তু আমি যদি ভুল না করি সেটা ছিল 1901, যখন সর্বপ্রথম নারীদেরকে ভোটাধিকার দেওয়া হয়। So Emmeline Pankhurst is seen as the principal fighter for women's equality in the UK. Emmeline Pankhurst হচ্ছে ইংল্যান্ডে নারীদের সম অধিকার প্রতিষ্ঠা করার ক্ষেত্রে যে অগ্রগামী ফাইটার বা হচ্ছে যে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ অগ্রদূত হিসেবে কাজ করেছে তার মধ্যে একজন। Women were not given the vote because they were considered to be incapable of rational thought. নারীদেরকে ভোটাধিকার দেওয়া হয়নি কারণ চিন্তা করা হতো যে তাদের মাথায় আসলে কোনো ঘিলু নাই। রেশনাল থট মানে হচ্ছে যৌক্তিকভাবে চিন্তা করে সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা নাই। ইনকেপাবল অফ রেশনাল থটস, চিন্তা করে সিদ্ধান্ত নিতে তারা অক্ষম। Their place was in the home, তাদের জায়গা হচ্ছে শুধুমাত্র বাসা। এর হাত ওয়ান ইজ Emmeline Pankhurst belonged to the suffragists. Suffragist মানে হচ্ছে ভোটাধিকার কর্মী, who wanted to achieve equal voting rights for women by peaceful means. So যখন মাত্র 20 বছর বয়স, তখন এমেলিন কি করেন, যারা ভোটাধিকারের জন্য লড়ছিলেন তাদের সাথে গিয়ে যোগ দেন এবং চেষ্টা করেন শান্তিপূর্ণভাবে নিজেদের ভোটাধিকার প্রতিষ্ঠা করার জন্য। She later led the suffragettes who had a more militant approach. পরবর্তীতে দেখলেন যে না, শান্তভাবে আন্দোলন করে কোনো লাভ হচ্ছে না। তারপরে তারা কি করলেন, সেনাবাহিনীর মতো দুর্ধর্ষ কিছু কাজ করা শুরু করলেন। Their tactics for attracting attention including smashing shop windows. তাদের সেই সমস্ত কৌশল যাতে করে তারা বাকিদের কাছ থেকে নিজেদের অ্যাট্রাকশন নিতে পারে বা হচ্ছে তাদের মনোযোগ আকর্ষণ করতে পারে, সেই জন্য তারা কি করা শুরু করলো, দোকানগুলোর জানালা ভেঙে দিতে লাগলো। বার্নিং ডাউন বিল্ডিংস, দালানে আগুন লাগিয়ে দিল। স্ল্যাশিং পেইন্টিংস ইন আর্ট গ্যালারিজ, বড় বড় চিত্র মিউজিয়ামের মধ্যে বা হচ্ছে ছবির প্রদর্শনালয়ে যে ছবিগুলো ছিল সেগুলোকে ছিঁড়ে ফেললো। অর্গানাইজিং মার্চেস মানে হচ্ছে আপনার কি বলে, মার্চ মানে হচ্ছে সম্মিলিতভাবে কোনো কিছু সম্পর্কে বিরোধিতা করে অগ্রসর হওয়া।
ঠিক আছে, এইরকম অগ্রসর যাত্রাকে তারা অর্গানাইজ করা শুরু করলো বা সমবেত হওয়া শুরু করলো। or chaining themselves to rallies, অথবা নিজেরা শিকলের মতো করে বিভিন্ন রকম র্যালি বা যাত্রা শুরু করলো। in 1908 যখনই মাঝখানে শূন্য থাকবে সেটার উচ্চারণটা হয়ে যাবে ও। in 1908-09 Pankhurst was sent to prison 3 times. 1908 থেকে 1909 এর মধ্যে তাকে 3 বারের মতো জেলে পাঠানো হয়েছিল। She experienced force feeding after going on hunger strike. জোর করে তাকে বেশ কয়েকবার খাওয়ানো হয়েছে, কারণ সে কি করেছিল, সে হচ্ছে অনশন ধর্মঘট ডেকেছিল। The British government changed the law on voting rights for women in 1918. অবশেষে 1918 সালে আমাদের ব্রিটিশ গভর্নমেন্ট তাদের নিজেদের আইন পরিবর্তন করলো। In 1928, women finally achieved equal voting rights to men. 1928 সালে সর্বপ্রথম আমরা দেখতে পেলাম পুরুষের সাথে সাথে নারীরও ভোটের অধিকার পেল। She said, তিনি বলেছিলেন, we are here not because we are lawbreakers. আজকে আমরা এখানে দাঁড়িয়ে আছি এর কারণ এই না যে আমরা আইন ভঙ্গ করেছি। We are here in our efforts to become lawmakers. আমরা এখানে আছি কারণ আমরা চেষ্টা করেছি নতুন করে আইন তৈরি করতে। তো নতুন কিছু তৈরি করার জন্য যদি কিছু ভাঙতেও হয় সেটাই খারাপ কি? They said, তারা বলেছিল, these women are hysterical. Hysterical মানে হচ্ছে তোমার এক ধরনের রোগ। হিস্ট্রিয়া বলে এক ধরনের একটা রোগ আছে যাকে আমরা বাংলাতে মৃগী রোগী বলে থাকি। যে এই নারীগুলো আর কিছুই না, এরা হচ্ছে মৃগী রোগ আক্রান্ত and unreasonable, এবং এদের মাথায় বুদ্ধিবৃত্তি বলে কোনো কিছু নাই। Heaven help us if they had the vote. ঈশ্বর আমাদেরকে সাহায্য করুক যদি তাদেরকে আমরা ভোটের অধিকার দিই, তাহলে কি হবে? They have abandoned their duties as wives and mothers. কারণ ইতিমধ্যে ঘর থেকে বের হয়ে এসে স্ত্রী এবং মা হিসেবে তাদের যে দায়িত্ব ছিল তারা সেটাকে পরিত্যাগ করেছে। তো আমরা এমিলিনের সম্পর্কে বোধহয় আজকেই প্রথম জানলাম। অত্যন্ত অত্যন্ত চমৎকার একটি চরিত্র যে আমাদেরকে শিখিয়েছে যে আইন তৈরি করার জন্য কখনো কখনো আইন ভাঙতে হয়। পরেরটা কি পড়ানোর সময় পাবো না আপনাদেরকে ছেড়ে দিব? আমরা যদি একটু খুব দ্রুত কুইক দেখে আসি। 2 নম্বর কোশ্চেনের আনসারটা দেখেন, আপনারা অলরেডি পড়েছেন। Who is seen as the principal fighter for women's equality in the UK? আনসার কি হবে? আপনারা কি আমাকে শুনতে পাচ্ছেন? এমিলিন পাঙ্কহার্স্ট। থ্যাংক ইউ। তারপরে who is referred to as the father of modern science? গ্যালিলিও। ফাইন, গ্যালিলিওর পুরো নামটা বলবেন। যখন এরকম ভাবে চলে আসবে তখন কি বলবেন? গ্যালিলিও গ্যালিলেই is considered as the father of modern science. এরপরে whose book has been called the book that shook the world? Whose মানে কার? Whose book has been called the book that shook the world? কার বইকে বলা হয়েছিল যার বইয়ের মাধ্যমে পুরো পৃথিবীকে একটা ঝাঁকুনি দেওয়া হয়েছিল? না, আপনি বোধহয় ওই সময় ছিলেন না। সর্বপ্রথম আমি কাকে পড়িয়েছি? চার্লস ডারউইন। আমি তো চার্লস ডারউইন। ও আচ্ছা আচ্ছা, ফাইন। হ্যাজ বিন কল্ড দ্য বুক দ্যাট শুক অফ দ্য ওয়ার্ল্ড, একবারে স্পষ্ট আপনার প্যাসেজের ফার্স্ট লাইনে বলা হয়েছে। তারপরে হু ইজ রেফার্ড অ্যাজ দ্য ফাদার অফ সাইকো অ্যানালাইসিস?
ফাদার অফ সাইকোঅ্যানালাইসিস কাকে Sigmund বলা Freud. হয়? সিগমন্ড ফ্রয়েড। সিগমন্ড ফ্রয়েড। সো আমরা কি করব, আমরা একটা প্যাসেজ দেব যেখান থেকে আপনি হয়তো ট্রু ফলস পাবেন, যেখান থেকে আপনি হয়তো এমসিকিউ পাবেন, একটা ফিল ইন দ্য গ্যাপস পাবেন এবং 5টা কোশ্চেন পাবেন। টোটাল হবে 20 মার্কস। আজকের পরে আমি প্যাসেজ আর পড়াবো না, আজকে এই প্যাসেজটার ভেতরতে লাস্ট অংশটা পড়িয়ে দিলাম। এলভিস প্রেসলি আমি পড়ানোর সময় পেলাম না, 52 হয়ে গিয়েছে। আপনারা কাইন্ডলি নিজ দায়িত্বে এলভিস প্রেসলি একটু পড়ে নেবেন, ঠিক আছে? আজকে এ ওকে ম্যাম। পর্যন্তই। সবাই ভালো থাকবেন, আগামী ক্লাসে দেখা হবে, ঠিক আছে? এবং মাথায় রাখবেন 19 তারিখ আমি আপনাদের ক্লাস টেস্ট নিব। 19 তারিখ আমি আপনাদের ক্লাস টেস্ট নিব। 4 জন সিআরকে রিকোয়েস্ট করছি তারা যেন গ্রুপে অবশ্যই এই কথাটা বলে দেয় যে 19 তারিখ কেউ যেন মিস না করে। মিস করলে আমি সেকেন্ড টাইম পরীক্ষা নিব না। আমি একবারে না আগে বলে দিচ্ছি, 15 দিন আগে জানিয়েছি যে 19 তারিখ আমার ক্লাস টেস্ট হবে, ঠিক আছে? তো ভালো থাকবেন সবাই, এই কামনা করে আজকের ক্লাস এখানেই শেষ করে দিচ্ছি। আসসালামু আলাইকুম।